আমি সমাপ্তি। আজ আমার তৃতীয় বিবাহবার্ষিকী। বড়লোক বাড়ির বউ, বড়লোক স্বামী, তাই বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজনটা খুব ধুমধাম করেই করা হচ্ছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বাড়িতে গম গম করছে। লোকের কাছে এটা বাড়াবাড়ি মনে হবে, কিন্তু আমার স্বামী রোশন এটা সেলিব্রেট করতে চাই মনে রাখার মতন করে। জানি না কোন জন্মে ভালো কাজ করেছিলাম, যার ফলে এমন স্বামী পেয়েছি। এত এত ভালোবাসে, কেয়ার করে। তার ভালোবাসা দেখে মাঝে মধ্যে নিজেরই হিংসা হয়। পার্লার থেকে লোক আসছে আমাকে সাজাতে। ফাউন্ডেশন দেওয়া শেষ না হতেই শাশুড়ি মা আসলেন। রোশনের ফোনটা আমার হাতে দিয়ে বললেন, দেখো তো বৌমা, কে কল করেছে। রোশনটাও না কেমন পাগল, ফোন ফেলেই চলে গেছে। তুমি কথা বলো তো, জরুরি যদি হয়। ফোনটা হাতে নিয়ে রিসিভ করার আগেই রিংটা কেটে গেল। রেখে দিলাম পাশে। মুচকি মুচকি হাসছি আমি। ভাবছি নিশ্চয়ই পাগলটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু কিনতে গেছে। ইস, কতই না ভালোবাসে আমায়। টুংটাং শব্দে রোশনের ফোনে মেসেজ আসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা হাতে নিলাম। কতবার ফোন করলাম তোমায়। শোনো, বাজারে এখন থাকলে মেয়ের জন্য আইসক্রিম নিয়ে এসো, চকলেট ফ্লেভারের। পাগল করে দিচ্ছে আমায়। পড়তে বসছে না, তুমি তাড়াতাড়ি যা যা লাগবে কিনে বাড়ি ফিরে এসো। এটা পড়তেই কেঁপে উঠলো আমার হাত। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিলাম দুবার। নিজেকে বোঝালাম এমন কিছুই না, ভাবাও যায় না, হয়তো কোনো মিস্টেক, ভুল জায়গায় মেসেজ আসছে। তারা আমায় বউয়ের সাজে সাজালো, রানীর মতন দেখাচ্ছে আমায়। আমার এখন তার স্বপ্নে বিভোর থাকা উচিত, কিন্তু আমার মাথা থেকে সেই মেসেজটার কথাগুলো সরছেই না কোনো মতে। বারবার না চাইতেও মস্তিষ্কে উঁকি মারছে। ভিতরে শুরু হলো এক অদ্ভুত ছটফটানি। আমার স্বামীকে আমি অন্ধের মতন বিশ্বাস করি, তবুও নিজের ভিতরের অশান্তির জন্য একলা হয়ে নীরব জায়গায় গিয়ে কল করলাম। ওই নাম্বারই। ফোন করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ। ঘটনাটির বৃত্তান্ত জানতে একটু চালাকি করে বললাম, ফোনটা অনেকক্ষণ থেকে এই জায়গায় ফেলে রাখা আছে, কোনো মালিক পাচ্ছি না। আপনি কে? ডায়ালে আপনার কলটা দেখলাম। আক্ষেপের সুর শোনা গেল ওপাশ থেকে। ও বাবা, তাই নাকি? আর আমি ফোন দিয়েই যাচ্ছি, তাই জন্যই রিসিভ করছে না। বড্ড বেখেয়ালি মানুষটা। এটা কোন জায়গা আপু? আমি জায়গার নাম বলে উনি বললেন, আপনার ওখান থেকে আমার বাসা 3 ঘন্টা। আপনি মেয়ে হয়ে এত রাতে আসতে পারবেন না। কি করা যায়? এই ফোনটা আপনার? দুরু দুরু মনে জিজ্ঞেস করলাম। না, আমার না, আমার স্বামীর। হয়তো টের পাননি, পড়ে গেছে বা থেকে গেছে। ওনার কথা শুনে নিভে গেলাম আমি। নিভে গেল পুরো শরীর। জানালার গ্রিল ধরলাম শক্ত করে। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এ আমি কি শুনলাম? এক বুক হতাশা আর কৌতূহল নিয়ে ফের প্রশ্ন করলাম, নাম কি আপনার স্বামীর? দেখি তো চিনতে পারি কিনা। চিনলে ফোনটা পৌঁছে দেব। জি জি, দেখেন তো, ওর নাম হলো রোশন। না, রোহাল গ্রিলও আমায় আর আটকে রাখতে পারলো না। পড়ে গেলাম অচেতনভাবে মেঝেতে। হাত পা দ্রুত গতিতে কাঁপছে। হৃৎস্পন্দন ক্রমশ ওঠানামা করছে। উঠে দাঁড়ানোর এক রক্তি শক্তিও পাচ্ছি না আমি। আমার কাছে সব কিছু অন্ধকার মনে হচ্ছে। কিছু ভাবতে পারছি না আমি। ফোনটা আমার পাশে পড়ে আছে। আপু, শুনছেন? কই গেলেন? অপর পাশ থেকে উনি ডাকছেন। প্রাণপণ চেষ্টা করে নিজেকে সংযত করলাম। স্বাভাবিক কণ্ঠে বললাম, চিনতে পারিনি এ নামের কাউকে। আপনি আপনার ঠিকানাটা দিয়ে রাখুন, আপনার বাসায় কাল সকালে এসে পৌঁছে দেব। ওকে, ধন্যবাদ আপু, বলতে শোনা গেল। নিজের শরীরটা নিজের কাছেই বড্ড বোঝা মনে হচ্ছে এই মুহূর্তে। তাকে টেনে তোলারও শক্তি পাচ্ছি না। অবশেষে ডলতে ডলতে নিজেকে নিয়ে আসলাম আবছা অন্ধকারের ব্যালকনিতে। পুরো শরীরের লাল নীল আলো তখন জ্বলছে আর নিভছে। পা ছড়িয়ে পাগলের মতন বসে পড়লাম ঠান্ডা মেঝেতে। মাঝে মাঝে আবার চিত হয়েও শুয়ে পড়ছি, কিন্তু কোনোভাবেই শান্তি পাচ্ছি না। মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই ব্যালকনি থেকে হুট করে নিচে লাফ দিতেও ইচ্ছে করছে, কিন্তু দেব না। এই কাহিনীর শেষ দেখে তবেই ছাড়ব। কেন সে এমন করলো? কি দোষ ছিল আমার?
কি ক্ষতি করেছি আমি তার? কেন আমাকে কষ্ট দিল? কেন এত সুন্দর করে যত্ন করে আমাকে ঠকালো? চুল, শাড়ি, গহনা সব টেনে হিঁচড়ে খুলে ফেললাম। কার জন্য এই সাজ? কারোর জন্য না। কেউ আমার না। অর্ধেক শাড়ি দলা বেঁধে মুখে গুঁজে দিয়ে চিৎকার করলাম সমস্ত শক্তি দিয়ে। তবু ভিতরের আগুন এক ফোঁটাও নামার নাম নেই। কয়লার মতন দাউ দাউ করে জ্বলছে। খুব করে মন চাইছে এই মুহূর্তে বৃষ্টি নামুক এই শহরে। শুধুমাত্র আমি চিৎকার করে কান্না করার জন্য বৃষ্টি নামুক। আমার জন্য নামুক। কারোর হাতে স্পর্শ পেলাম, ঘাবড়ালাম না। এই স্পর্শ খুব পরিচিত আমার। সে বিস্ময়ে প্রশ্ন করলো, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? বলো। আমি মাথা নাড়ালাম। কিচ্ছু হয়নি। সে আর এক মুহূর্ত দেরি না করে কোলে তুলে নিল আমায়। আমি তার মুখের দিকে চেয়েই আছি। কত সুন্দর আর নিষ্পাপ মুখটা, মায়ায় ভরা পুরো চেহারা। সে আমি ছাড়া অন্য কারোর না, ভাবতেই পারছি না। আমার সাথে নিয়ে ধপাস করে শুয়ে পড়ল খাটের ওপর। অপলকভাবে তাকিয়ে থাকলো আমার চোখে। একসময় বলল, তোমার মন খারাপ? নিজের কি অবস্থা করেছো? তোমাকে খুশি করার জন্য এত আয়োজন আমার। তুমি এমন মনমরা থাকলে আমার পুরো দুনিয়া বিস্বাদ লাগে। প্লিজ হাসো। আমি শুকনো হাসলাম। কি নিখুঁত অভিনয় মানুষটার। মনের কোণায় একবার উঁকি দিল একটি কথা, হয়তো সব কিছু মিস্টেক। রোশন নামে তো আরও অনেক মানুষ আছে, কিন্তু নাম্বার এমন হলে তো 3 বছরে আমি একবার হলেও টের পেতাম। নাকি মানুষ চিনতে এই 3টে বছরই নিতান্তই কম সময়? তাহলে কতদিন লাগে মানুষ চিনতে? বোধহয় সারা জীবনেও হয়ে ওঠে না চেনা। মেয়েটার একটা বাচ্চা আছে। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে রোশন তাদের সময়ই বা দেয় কখন? সারাদিন বিজনেস নিয়ে বিজি থাকে। সপ্তাহে 2বার বাহিরে যেতে হয় বিজনেসের কারণে। ভিতরটা মোচড় দিয়ে উঠল আমার। তাহলে কি সেসব রাতে তাদের কাছে যায়? আর দিনের বেলা তো চাইলেই যে কোনো সময় যেতে পারে। আমি মাথা ঝাঁকা দিয়ে উঠলাম। খুব চাপ লাগছে আমার। ভীষণ মাথা ব্যথা করছে। কোনো হিসেব মিলছে না আমার। সে ব্যস্ত হয়ে উঠল। কি হয়েছে সমাপ্তি? এমন করছো কেন? না, তারে বলা যাবে না। কাল আমি নিজে গিয়েই পুরোটা জানবো। বেচারা আজকের বিশেষ দিনের জন্য বোধহয় ফোনের কথাটাও ভুলে গেছে। ঠিকানাটা নিয়ে কল লগ ডিলিট করে দিয়ে আমিও ফোনটা টেবিলের ওপর রেখে দিয়েছি। আমাকে রেখে এই রাতে আর ফোন নেবে না, কলও দেবে না। নিশ্চিন্ত হলাম। তাহলে সে জানার আগেই আমি সব জেনে যাব। সে লাইট অফ করে নীল ডিম লাইট জ্বালানো আমার খুব কাছে এসে আমার চিবুক ধরে মুখ তুলল। বলল, হেই, নীল আলোতে তোমাকে পরীর মতন লাগছে। তারপর আলতো করে স্পর্শ করলো আমায়। বলল, 3 বছর আগে এই রাতেই আমাদের প্রথম প্রণয় হয়েছে। হয়েছে মন দেওয়া নেওয়া। সেই রাতের মতোই আজও সেরা রাত তোমায় উপহার দেব। বলতে বলতে কপালে চুমু খেলো। শিউরে উঠলাম আমি। অন্যদিন হলে হয়তো ভালো লাগতো, কিন্তু আজ অস্বস্তি লাগছে। আজ ভালো লাগার সাথে ঘৃণা, অভিমান, কান্না সব জড়িত। একবার ভাবলাম ছিটকে ফেলি দূরে। না, সেটাও সম্ভব হবে না। সে শক্তি এই মুহূর্তে আমার নেই। মনে মনে বললাম, যা ভাবছি তা যদি সত্যি হয়, তবে আজ শেষবারের মতন বিলিয়ে দিলাম তোমার কাছে নিজেকে। কোনো বাধা নেই আমার। সারা রাত এক বিন্দুও ঘুম হয়নি। কাঁদতে কাঁদতে কাটিয়েছি পুরোটা রাত। এমন বিষাদময় রাত লাইফেই প্রথম আমার। জানি না ভবিষ্যতে এমন কত রাত আর অপেক্ষা করছে। খুব ভোরে উঠে শাওয়ার নিলাম। যতটুকু কান্না করার করলাম। চোখকে বললাম, যত চোখের পানি আছে এখনই ধুয়ে নেয়। ওখানে গিয়ে একদম নার্ভাস হওয়া যাবে না, চোখের জলও ফেলা যাবে না। ফ্ল্যাটের সবাই এখন ঘুমিয়ে আছে। আমি রেডি হয়ে ঠিকানাটা নিয়ে স্কুটি নিয়ে বের হয়ে গেলাম। সকাল বাজে 7টা। যেতে যেতে ঘড়ির কাঁটায় 10টা বেজে যাবে। নানান জল্পনা কল্পনার অবসান কাটিয়ে এসে পৌঁছালাম সেই জায়গায়। দুরু দুরু বুকে কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজালাম। কপালে বেয়ে অঝোর ঘাম পড়ছে। দরজা খুলে দিল 25 থেকে 26 বছরের এক সুন্দরী তরুণী। মিষ্টি হেসে বলল, চিনতে পারলাম না তো। আমি বললাম, ওই যে কাল রাতে আপনার সাথে কথা হয়েছিল, আপনার স্বামীর ফোন হারিয়ে গেল। ওনার হাসিটা আরও প্রশস্ত হলো। আসুন আসুন, ভিতরে আসুন প্লিজ। ওর সাথে আর আমার কথা হয়নি। বেচারা হয়তো টেনশনে আছে ফোনের জন্য। বসুন প্লিজ, আমি নাস্তা নিয়ে আসছি।
এত ব্যস্ত হবে না, আপনিও বসুন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম ওনাকে। বেশ সুন্দর, মায়াবী নজর কাড়া চেহারা, আমার থেকেও ভালো। আমি অকপটে বলে উঠলাম, আপনি তো ভীষণ মিষ্টি দেখতে। উনি মুচকি হাসলেন। আমার স্বামীও এমনটাই বলে। কথাটা শুনে হুট করে ব্যথা জেগে উঠল আমার বুকে। সেটাকে প্রাধান্য না দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার স্বামী কই? মানে কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন পাশের রুম থেকে ছোট্ট একটা মেয়ে আম্মু বলে জড়িয়ে ধরলো ওনাকে। না চাইতেও আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কি মিষ্টি বাচ্চাটা! উনি বললেন, এই যে আমার মেয়ে, জানুয়ারিতে 4 বছর হবে। আমি হাসলাম, বললাম, আপনার মতোই মিষ্টি দেখতে। উনি হেসে বাধা দিলেন, না, সে বাপের মতন দেখতে হয়েছে, সবাই বলে। আমার রুহু কেঁপে উঠল। না, ভেঙে পড়লে চলবে না। নড়ে চড়ে বসে ফের আগের প্রশ্ন করলাম, আপনার স্বামী কোথায়? ওনাকে বলুন ফোন পাইছেন, ভালো লাগবে ওনার। মেয়েকে কোলে তুলে নিতে নিতে জবাব দিলেন, আসলে আপু, সে এখানে নেই এই মুহূর্তে, খানিক পরে আসবে, আসলে দেব আর আপনার কথাও বলবো। কজন আজকাল এমন করে? আপনি সত্যিই অনেক ভালো মনের মানুষ। প্রশ্নটা বেশি হয়ে যাচ্ছে জেনেও জিজ্ঞেস করলাম, পরিবার নিয়ে থাকেন না, নাকি রিলেশনের বিয়ে? রিলেশনের বিয়ে। 4 বছর ভালোবাসার পর আমাদের বিয়ে হয়। বোঝেনি তো, রিলেশনের বিয়েতে ঝামেলা থাকে, এজন্য আলাদা থাকি। একটা মেয়ে আছে, তারপরেও ঝামেলা। উনি শুকনো হাসলেন। ছেলে পছন্দ করে বিয়ে করলে বউ যতই ভালো হোক না কেন, শ্বশুর বাড়ির কারোর কাছে সে তেমন একটা ভালো বউ হয় না। আমার বেলাতেও তাই। তাই বলে আমি মন খারাপ করি না, কারণ আমার সাথে আমার স্বামী আছে। সেই আমার সবকিছু, ভালোবাসে খুব। আপনার স্বামী এখানে থাকেন না কেন? ওর পরিবারে ঝামেলা আছে, তারা কেউ জানে না আমার সাথে তার সম্পর্ক এখনো আছে। এখানে যদি তারা সপ্তাহ থাকে তো তার মা বাবা ঝামেলা করবে। ভীষণ ডেঞ্জারাস আমার শাশুড়ি, তাকে হুমকি দিয়েছিল আমাকে না ছাড়লে তিনি বিষ খেয়ে মারা যাবেন। কিন্তু সে আমায় ছাড়েনি, আলাদা রেখেছে শুধু। সপ্তাহে 2-3 বার রাতে থাকে এখানে, আর দিনের বেলা তো প্রায় আসে। মেয়ে তো বাবা বলতেই অজ্ঞান। আসলে সে তার মা আর আমাকেও ভালোবাসে, তাই দুদিকই ঠিক রাখতে হচ্ছে। এই বলে উনি মৃদু হাসলেন। এরপরে আমি একটু হলেও হিসাবটা মেলাতে পারছি। আপনি তো ওনার বাড়িতে থাকেন না। ধরুন আপনাকে না জানিয়ে উনি যদি আর একটা বউ ঘরে নিয়ে আসে আর আপনাকে বিষয়টা লোকান, তখন তো আপনি জানতেই পারবেন না। উনি আমার কথা হেসে উড়িয়ে দিলেন। বিশ্বাসটাই সম্পর্কের আসল। তাকে আমি বিশ্বাস করি, অন্ধের মতন বিশ্বাস করি, নিজের থেকেও বেশি। সে আমায় খুব ভালোবাসে, কখনো এমনটা করতেই পারবে না। করতে গেলেও তার বুক থরথর করে কাঁপবে। যদি করেন? প্রশ্নটা করতেই ওনার মুখটা নিভে গেল অন্ধকারে। দেখেই বোঝা যাচ্ছে আমার কথায় বেশ ঘাবড়ে গেছেন। কি সব বলছেন আপনি? আপনি কি তাকে চেনেন? খানিক উত্তেজিত ওনার কণ্ঠস্বর। আমি উঠতে উঠতে বললাম, না না, চিনব কেন? আসলে আমি ভীষণ কৌতূহলী মানুষ, তাই এত কিছু জিজ্ঞেস করা। কিছু মনে নিয়েন না প্লিজ। ওকে, অলরাইট। প্লিজ চা না খেয়ে যাবেন না, আমি আসছি। এই বলে উনি কিচেনে চলে গেলেন। আমি এই ফাঁকে বেডরুমে উঁকি দিলাম। দেওয়ালে বড় করে ঝোলানো ফ্রেম, মা, মেয়ে আর রোশনের ছবি। মনে হচ্ছে পরিপূর্ণ একটা সুখী ফ্যামিলি। আমার পায়ের তলা থেকে ক্রমশ মাটিটা সরে যাচ্ছে। একজন মানুষ আর কিভাবে স্থির থাকতে পারে আমার জানা নেই, আর আমি পারছি না। মন চাইছে এই জায়গায় বসে জোরে জোরে চিৎকার করি। কিভাবে পারলো এটা আমার সাথে করতে? শুধু আমার সাথেই না, নিজের আর একটা স্ত্রী ও বাচ্চাটার সাথে প্রতারণা করতে। কি চাই হো? কোনোভাবে চাটা শেষ করে বেরিয়ে আসলাম বাসা থেকে। চোখ বন্ধ করে ভাবতে লাগলাম রোশন আর আমার একান্ত মুহূর্তগুলোর কথা। ইস, কত যে ভালোবাসা মেশানো সেই দিনগুলো। ভিতরে ভিতরে গর্জন করে উঠলাম, এসব কিছুই ভালোবাসা না, চাই। কি নিখুঁতভাবে অভিনয় করলো মানুষটা। শুধু যে আমার সাথে করেছে তা না, আরেকজনের সাথেও। আমার যতটুকু খারাপ লাগছে, উনি শুনলে নিশ্চয়ই তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট পাবেন, ভেঙে পড়বেন। প্রেমের বিয়ে, তার জন্য ঘর ছাড়লো মেয়েটা, বাচ্চাও আছে। কি মায়াবী চেহারাটা! এমন একটা মানুষকে কিভাবে কেউ ধোকা দেয়? বেলা শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আসলে পুরুষ আটকায় কিসে? উনি কত বিশ্বাস করেন রোশনকে, অন্ধের মতন বিশ্বাস। যদি জানেন রোশনের দ্বিতীয় বউ আমি, কেমন রিয়াক্ট হবে ওনার?
না, ভাবতেই পারছি না। মা বাবার ভক্ত হতে হয়, তাই বলে এত অন্ধভক্ত হতে হবে কেন? এত অন্ধভক্ত পুরুষ কখনো ভালো স্বামী হতে পারে না, কখনোই না। মায়ের কথা শুনে শখের নারীকে ঠকালো। আচ্ছা, সে কাকে ভালোবাসে? আমাকে, নাকি ওনাকে, নাকি দুজনকেই? এটা ভেবে অট্ট হাসি দিয়ে উঠলাম আমি। ভিতরে এত উতলা হচ্ছে কেন? ঘূর্ণিঝড়ের মতন তোলপাড় হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমি কেন সহ্য করতে পারছি না সে আমার সাথে একান্ত মুহূর্তে যেভাবে থাকে ওনার সাথেও সেম? না, এসব শোনা বা বোঝার আগে আমার মৃত্যু হলো না কেন? দিন থেকে রাত হলো, মন খারাপও বাড়তে লাগলো। না খেয়ে না ঘুমিয়ে শরীর অচেতন বানিয়ে ফেলছি। কাঁদতে কাঁদতে মাথা ভার হয়ে উঠেছে। তার আগমন হলো, পিছন থেকে জড়িয়ে ধরলো শক্ত করে। ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। লাইট জ্বালিয়ে সে আমার দিকে তাকালো, থতমত খেয়ে বলল, এসব কি? কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছ তো? এই বলে সে হঠাৎ থেমে গেল। চুপচাপ দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। রাগ হলো প্রচণ্ড আমার। বিছানা থেকে উঠে হুংকার দিয়ে তার শার্টের কলার চেপে ধরলাম। আমার কাণ্ড দেখে সে হতবম্ব। বলল, কি করছো কি? গলা উঁচু করলাম, বোঝনি? সে চোখ বন্ধ করে ফেললো। বললাম, ওই ফোনটা আমি নিয়ে গেছিলাম তোমার বইয়ের ওখানে। তার হৃদস্পন্দন বাড়ছে, ঘন ঘন শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে সে, হয়তো কিছু বলার কথা পাচ্ছে না। আমি কাঁদো কাঁদো হয়ে লুটিয়ে পড়লাম তার পায়ে, আহাজারি করলাম, কেন করলে এমন? আমার খুব কষ্ট হচ্ছে, খুব। তোমাকে ভালোবাসা আর বিশ্বাস করাই কি আমার অপরাধ ছিল? সে বসে পড়ল, দুহাত দিয়ে আমায় তুলে নিল বিছানায়। এমন কেন করলে বলো না? দেখো, আমার কথাগুলো শোনো। মা বাবার কথায় তোমাকে বিয়ে করেছি, কিন্তু কম ভালোবাসিনি। আর দুটো বিয়ে করা কি অন্যায়? অন্যায় না, কিন্তু একজনকে ঠকিয়ে না জানিয়ে আমাকে বিয়ে করা অন্যায়। দুজনের কাছে বিষয়টা লুকিয়েছো, এটা অন্যায়। কোনো মেয়ে তার স্বামীকে ভাগ করতে পারে না, আমি কেমন করে পারবো? সে যথেষ্ট শান্ত গলায় বলল, আমি কি তোমায় ভালোবাসা হোক বা অন্য কিছু কোনো দিক দিয়ে কমতি রাখছি বলো? রাখিনি তো, যথেষ্ট ভালোবাসি। তাহলে এত আহাজারি কেন করছো? তার এই কথাটা আমার গায়ে আরো আগুন ধরিয়ে দিল। রেগে বললাম, আমি কালকেই ডিভোর্স পেপার ঠিক করব। আমার থাকা সম্ভব না। ওনারে নিয়ে থাকো, একটা বাচ্চা আছে তো তোমাদের, ভরাট সংসার, সেটা ধরে রাখো। মা বাবার সব কথা শুনতে নেই, কথা মতো চলতে নেই, তারে বাড়িতে নিয়ে আসো। সে গর্জন করে উঠল, মাথা গরম করো না সমাপ্তি। কিসের ডিভোর্স? কোনো ডিভোর্স হবে না। তুমি দিলেও আমি দেব না। তুমি আমার কাছেই থাকবে, যেতে দেব না আমি তোমায়। তার কথা শুনে আমি পাগলের মতন হেসে উঠলাম। বললাম, আমি এত দয়ালু না ভাই। তোমার স্ত্রী একজন থাকা সত্ত্বেও আমি তোমার সাথে থাকবো। আমার গায়ে লাগবে, ভিতরে লাগবে, দম বন্ধ হয়ে যাবে মনে হবে। আমি কখনোই তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। তোমার বাবা মাকে পুরো বিষয়টা আজ আমি জানাবো। সমাধান করো এই সম্পর্কটা। সে কিছু না বলে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। গত হলো 2-3 দিন। রোশানের সাথে আগের মতন আর কথা হয় না আমার। সে বলতে চায়, আমি কিন্তু বলি না। আমি যেমন সারা রাত না ঘুমিয়ে ছটফট করি, সেও তেমন করে। আমি টের পাই। হয়তো আমার থেকেও বেশি জ্বলছে সে, দ্বিধায় ভুগছে, কি করবে বুঝতে পারছে না। তার এমন অবস্থায় আমার খারাপ লাগে, ভিতর চিনচিন করে ওঠে। কিন্তু আমি সেই ব্যথাকে আর পাত্তা দিই না। সে এমন অপরাধ করেছে যার কোনো ক্ষমা নেই। আমি তারে ছাড়াই আবার নতুন করে জীবন শুরু করব। যেমন কষ্ট আমি পেয়েছি তেমন তারেও পাবো। সে অবশ্য জ্বলবে, তাতে আমার জন্যও কষ্ট পাবে। যতই বড় বউ থাকুক না কেন, আমার জায়গা তো আর কেউ নিতে পারবে না। আমি আমার জায়গাতেই থাকবো, এটা তো চিরন্তন সত্য। পৃথিবীতে হাজার মানুষ থাকলেও একজনের শূন্যতা আর একজন কখনোই কাটাতে পারে না, কখনোই না। সেও পারবে না। অভিনয় করুক কিংবা ভালো নাই বাসুক, একসাথে তো থেকেছে, ভালোবাসে বলেছে, চোখে চোখ রেখেছে, প্রেমের হাজারো কাব্য আমার জন্য করেছে। আমাকে ভুলে যাওয়া কি এতই সহজ? সহজ আমার স্মৃতিগুলো পাশ কাটিয়ে চলা? অবেলায় বাসায় ফিরল রোশান। এই ভরা সন্ধ্যায় এসে শুয়ে পড়েছে। খানিক পর উঁকি মারলাম, দেখলাম অঝরে ঘুমাচ্ছে। নিষ্পাপ লাগছে দেখতে, চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ভীষণ মায়া লাগছে আমার। মায়ার থেকে বেয়াদব জিনিস বোধহয় পৃথিবীতে আর একটাও নেই।
সে এত কিছু করলো আমার সাথে, তার জন্য আমার মায়া লাগে। বুকের বাঁ পাশটা হু হু করে কাঁদে। এই যে এই মুহূর্তে আমার বেহায়া আর অবাধ্য মন চাইছে শুধু একটি বার তার এই ক্লান্ত মুখে গভীর ভালোবাসায় হাত বুলিয়ে দিতে। হঠাৎ আসা বৃষ্টির মতন চোখের জলে ফোয়ারা বইতে লাগলো আমার। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আর 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে আসলাম রুম থেকে। উকিলের কাছে যাব ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। গেটটা খুলতেই পুরো শকড হয়ে গেলাম আমি। সামনে দাঁড়িয়ে আছে রোশনের প্রথম স্ত্রী। কি বলবো কি করব কোনো ভাষা খুঁজে পেলাম না। উনি মলিন হয়ে হাসলেন, বললেন, চমকে গেলেন নাকি? আমি আমতা আমতা করলাম, না মানে আপনি। আমার হাতে সময় খুব কম, এই নিন, এই খামটা আপনার স্বামীর কাছে দেবেন। আমি হতভম্ব হয়ে গেলাম ওনার কাণ্ড দেখে। কি চাইছেনটা কি উনি? ওনার মাথায় কি ঘুরছেন? না, কোনো কিছুর হিসেব মিলছে না আমার। মৃদু কণ্ঠে বললাম, আসুন না আপনি ভিতরে, গাড়িতে আমার মেয়ে আছে, দাঁড়ানোর সময় নেই। এই বলে উনি ব্যস্ত পায়ে হাঁটলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সব জল্পনা কল্পনা যেন উড়ে গেল এক নিমেষেই। আমাকে এই বাড়িতে দেখে উনি কোনো প্রশ্নও করেননি? তাহলে কি উনি? কেমন যেন রহস্য লাগছে বিষয়টা। খামের মধ্যেই বা কি আছে? আমি দৌড়ে নিজে রুমে গেলাম। দুরু দুরু বুকে খামটা খুলে চোখ বোলালাম কাগজে। সাথে একটা চিঠিও আছে। পেপার পড়ি সব রহস্যের উন্মোচন হয়ে গেল। একটা ডিভোর্স পেপার। আমার শরীর কাঁপছে। ধপাস করে বসে পড়লাম খাটের ওপর। ভাবলাম, এটা কি করে সম্ভব? উনি কেমন করে কি? নীরব থেকে উনি আগেই খেলাটা ঘুরিয়ে দিলেন, কিন্তু জানলেন কেমন করে? আমি কৌতূহলী হয়ে চিরকুটটা খুললাম। লেখা আছে, রোশন, খুব যত্ন করে আমার বিশ্বাস, আস্থা, আশা, ভরসা, সবশেষে ভালোবাসা সব কিছু ভেঙে দেওয়ার জন্য ধন্যবাদ তোমায়। তোমাকে বিজনেসম্যান মানায় না, সিনেমাতে বানায়। কি নিখুঁত অভিনয় তোমার! আমি সত্যিই ইমপ্রেস। ভাবছো এটা কি করে জানলাম? তাহলে শোনো, তোমার স্ত্রীর কথাবার্তায় আমার খটকা লাগছিল। আমি তখনই খোঁজ লাগিয়েছিলাম। তারপর সব জানতে পারলাম। জানো রোশন, সব জানার পর আমার পৃথিবী থমকে গিয়েছিল। যাকে ভালোবেসে সব ছাড়লাম, সেই মানুষটা অন্য মেয়েকে, আর একটা মেয়েকে, আমি স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ে করেছে। তাও 3 বছর। তুমি তার হাত ধরেছ, আলিঙ্গন করেছ, চুমু খেয়েছ, রাতের পর রাত এক বিছানায় কাটিয়েছ। এসব ভাবতেই আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে উঠেছিল। আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। ভাবছিলাম মরে যাব। বেঁচে থাকা সম্ভব না মনে হচ্ছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরক্ষণেই আমার সুবুদ্ধি উদয় হলো। আমি কেন ভুল কারোর জন্য নিজের জীবন দেব? আমি মরলে আমার মেয়েকে কে দেখবে? তুমি তো দিব্যি ভালো থাকবে নতুনকে নিয়ে। তবে আমি কেন পারবো না? আমার বেঁচে থাকা কেন শুধু তোমার জন্যই হবে? আমি আমার জন্য বাঁচবো, আমার মেয়ের জন্য বাঁচবো। আমার একটা পৃথিবী হবে, সেখানে রাজত্ব করব মা মেয়ে দুজন। সেখানে তোমার কোনো পদচিহ্ন পড়বে না, আমি পড়তে দেব না। আমি এত ভালো বউ আর এত ভালো মানুষ কখনোই হতে পারবো না, হতে চাইও না, যে আর একটা ওয়াইফ থাকা সত্ত্বেও তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করব। সরি, তোমার নতুন বউ খুব মিষ্টি মেয়ে, বেচারির কোনো দোষও নেই। সেও হয়তো আমার মতোই কষ্ট পাচ্ছে। মন বলে সেও থাকবে না, আত্মসম্মানওয়ালা মেয়ে। তবুও বলবো, চেষ্টা করো তাকে আটকে রাখার। আর হ্যাঁ, আমাকে খুঁজে লাভ নেই। আমি সব ঠিক করে ফেলেছি। আমি আজকের ফ্লাইটে রাত 8টায় মায়ের কাছে ইটালি চলে যাচ্ছি। ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থাকা উচিত না তোমার। তবুও ভালো থেকো। আমি ইতি। পুরোটা পড়ে আমি কেঁপে কেঁপে ডুকরে ডুকরে কেঁদে উঠলাম। আমার কান্না শুনে রোশন ধরফরিয়ে ওঠে। খানিক পরখ করে আমার হাতে থাকা কাগজগুলো নাই। পেপারটা তার হাতে থাকা অবস্থায় তার হাত সহ পুরো থরথর করে শরীর কাঁপছে। চিরকুটটা পড়ে সে ঢলে পড়বে এমন অবস্থা। আমি তাড়াতাড়ি উঠে ধরার আগেই সে সেন্সলেস হয়ে যায়। চিৎকার করে শ্বশুর শাশুড়িকে ডাকলাম। হসপিটালে নেয়ার পর তার জ্ঞান ফিরল। সে পাগলের মতন করছে, হাউমাউ করে কাঁদছে আর বলছে, আমার সব শেষ হয়ে যাচ্ছে, আমার মেয়েটাও দূরে চলে যাচ্ছে। আমি দূরে দাঁড়িয়ে সবটাই দেখছি। খারাপ লাগছে, কিন্তু আরেকজনের জন্য যে এত হা হুতাশ আর্তনাদ, ঠিক আমি মেনে নিতে পারছি না। ভিতর কেঁপে মোচড় দিয়ে উঠছে। সে তার মাকে ইচ্ছে মতো বকছে, তোমার জন্য আজ এত কিছু হলো, তোমাকে আমি জীবনেও ক্ষমা করব না মা। না,
আমি ইতেকে আটকাবই, যেভাবে পারবো আটকাবো, আমি তারে যেতে দেব না। এই বলে সে হাতের স্লাইন এক ঝটকায় খুলে দিয়ে উঠে দাঁড়াতে গেল, আবারও পড়ে গেল ফ্লোরে। তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে সে কতটা তাদেরকে চায়। আমার ব্যথা ক্রমশ বাড়তে আছে, চোখ বেয়ে বেহিসেবি জল পড়ছে। আমি এতক্ষণ চুপচাপ দেখছিলাম সব, এখন পাশে এসে একটু উত্তেজিতভাবে বললাম, যখন এসব করেছো তখন ভাবনি এর ফল কি হতে পারে? পাগলামি করো না আর। এখন বাজে রাত 9টা, ওনার ফ্লাইট 1 ঘন্টা আগেই হয়ে গেছে, আর ধরতে পারবে না। রোশান চোখ বন্ধ করে দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির করে উঠল। আমি এখন কি করব বলে চিৎকার করে উঠল। আচমকা আমাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল, বলল, তুমিও ছেড়ে চলে যেও না প্লিজ, তুমি থেকে যাও। এই মুহূর্তে তোমাকে আমার খুব দরকার, খুব, নয়তো আমি মরে যাব। বলো না সমাপ্তি, থাকবে তুমি নাকি ইতির মতোই চলে যাবে? এই মুহূর্তে আমি অন্য কিছু বলতে পারি না, সে ভেঙে পড়বে। ওই যে বললাম না, মায়ার মতন বেয়াদব জিনিস আর একটাও নেই। এই মায়ার জন্যই তার এই খারাপ সিচুয়েশনে কাট কাট কথা বলতে পারছি না যে আমি কখনোই তোমার থাকবো না, অল্প দিনের ভিতরেই ডিভোর্স দিয়ে দেব। তবুও তাকে আশ্বাস দিলাম, শান্ত হও, আমি যাব না, সুস্থ হয়ে ওঠো আগে। চাঁদনি রাত, চাঁদ তার আলোয় সাজিয়ে দিয়েছে মাটির পৃথিবীকে। আকাশে হাজারো তারা ঝিলমিল করছে, ঝিরিঝিরি মন খারাপি হাওয়া উঠছে। আমি অপলকহীনভাবে তাকিয়ে থাকলাম আকাশ পানে। তারাদের পরখ করতে করতে ঠিক করলাম, রোশানের সাথে থাকলে ভিতরের আঘাতটা জীবনেও শোকাবে না, সব সময় বুক পুড়বে। সে ভালো হয়ে যাক, আমি তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে মুক্তি হয়ে যাব। তার শাস্তি এটা ছাড়া আর কি হতে পারে? মনের কোনায় আবারও উঁকি দিল একটা অদ্ভুত কথা। উনি চলে যাওয়ার পর রোশান যেমন হাহাকার আর পাগলামি করছে, আমি চলে যাওয়ার পরেও কি সেটা করবে? এর কিছুদিন পরই রোশন সুস্থ হয়ে গেল। তারপর আমি তাকে একটা চিঠি লিখে সাথে ডিভোর্স পেপারে সাইন করে বেরিয়ে গেলাম নিজের গন্তব্যে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।